ভরত ডাক্তারের ঘোড়া। লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। কাছাকাছি ৮-১০খানা গ্রামের মধ্যে একজনই ডাক্তার, ভরত ডাক্তার। তাঁর ওপর সবারই খুব বিশ্বাস। কয়েকজন কবিরাজ আছেন ঠিকই, কিন্তু কবিরাজ তো আর ডাক্তার নন। সিরাজ সাহেব হেকিমি চিকিৎসা করেন, কিন্তু সেও তো হেকিমি, ডাক্তারই নয়। লোকের ধারণা ভরত ডাক্তার বিলিতি ওষুধ দেন, তাতে সব রোগ সারে। তাছাড়া তিনি সুই দেন মাঝে মাঝে, অর্থাৎ ইঞ্জেকশন। তা তো কবিরাজ কিংবা হেকিম দিতে পারেন না। ভরত ডাক্তার বেশ ভালো ডাক্তার এবং মানুষ। দূর দূর গ্রামের লোক তাকে ডাকলেই তিনি চলে যান। গোলগাল ফর্সা চেহারা, একটু মেটে, মাথায় সুন্দর চকচকে টাক। তখনকার দিনে গ্রামে রাস্তাঘাট প্রায় কিছুই ছিল না। বর্ষার সময় লোকে যাতায়াত করত নৌকায়, আর গ্রীষ্মকালে জল শুকিয়ে গেলে হাঁটা ছাড়া উপায় নেই। সরু আলপথ কিংবা এবড়ো খেবড়ো মাঠের ওপর দিয়ে সাইকেল চালানোও খুব কষ্টকর। কিন্তু একজন ডাক্তার কি করে হেঁটে হেঁটে রুগী দেখতে যাবেন? তাহলে তো ২-৩ জায়গার বেশি যাওয়াই যায় না। অথচ শীত শেষ হতে না হতেই মানুষের খুব রোগভোগ শুরু হয়। তাই ভরত ডাক্তার রোগী দেখতে যান ঘোড়ায় চেপে। ভরা বর্ষার সময় নৌকো, অন্য সময় ঘোড়া। ডাক্তার ছোটখাটো মানুষ বলে তার ঘোড়াটিও তেমন বড় নয়, কখনো খুব জোরে ছোটে না। ঘোড়ায় একটা সুবিধে, সকাল দুপুর রাত যে কোনো সময়েই নিয়ে যাওয়া যায়। ঘোড়ারা সহজে ক্লান্ত হয় না, তাদের ঘুমও কম। পেট ব্যথা থেকে মাথা ব্যথা সব রকম চিকিৎসাই করতে হয় ভরত ডাক্তারকে। তাই একদিন রাত বিরেতেও তাঁর ডাক পড়ে। রোগীর এখন তখন অবস্থা, ভরত ডাক্তার ইঞ্জেকশন দিলেই সে বেঁচে উঠবে। অনেকে মাঝরাতেও শুনতে পায় ঘোড়ার পায়ের কপ 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 শব্দ। তাতেই বুঝে যায় ভরত ডাক্তার কোথাও কোনো মুমূর্ষু রোগীকে বাঁচাতে যাচ্ছে। ভরত ডাক্তারের ফি মাত্র ২ টাকা। কেউ কেউ তাও দিতে পারে না। কেউ কেউ কাঁচুমাচু মুখ করে মাথা চুলকে বলে, ডাক্তারবাবু, হাতে তো এখন পয়সা কড়ি নেই, পরে শোধ করে দেব যদি দয়া করেন। ভরত ডাক্তার জানেন পরে আর কেউ শোধ করে না, তবু রাগারাগি করেন না তিনি। উদারভাবে বলেন, ঠিক আছে, তোকে পয়সা দিতে হবে না। আমার ঘোড়াটার জন্য ১ বস্তা ঘাস পাঠিয়ে দিস, কিংবা তোদের ঘরের মাচায় তো দেখলাম ২টো বেশ পুরুষ্টু লাউ ঝুলছে, তার একটা দে। অনেকদিন লাউয়ের শুক্তো খাইনি। ডাক্তারের এই উদারতার সুযোগ নিয়ে কারো কারো কাছে টাকা থাকলেও তা না দিয়ে কিছু জিনিস দিতে চায়। একটা লাউয়ের দাম মোটে ৪ আনা, আর ১ বস্তা ঘাস
বড় জোর 8 আনা। সব রোগী তো আর শেষ পর্যন্ত বাঁচে না। দুনিয়ার কোনো ডাক্তারই বাঁচাতে পারেন না সব মানুষকে। কোনো বাড়িতে রোগীর মৃত্যু হলে ভরত ডাক্তার ফি তো নেনই না, বরং পকেট থেকে 2-5 টাকা বের করে দেন শ্মশান খরচের জন্য। ডাক্তারের বাড়ির লোক অবশ্য এমন উদার নন। এত নামকরা ডাক্তার, কিন্তু টাকা পয়সা এত কম উপার্জন করেন বলে বকাবকি করে তার বউ। 2টো ছেলে আছে, মহা বিচ্ছু। রাত্রিরে বাবা বাড়িতে ফিরলেই তারা তার পকেট হাতড়ে দেখে, তারপর ঠোঁট উল্টে বলে, মোটে এই। ডাক্তারের ঘোড়াটির নাম ছোট্টু। তার দেখাশুনো করে বন্দন ভুঁইমালি। সে ছোট্টুকে ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, দলাই মলাই করে। আর সপ্তাহে একদিন গায়ে জল ঢেলে স্নানও করিয়ে দেয়। অন্য কেউ ছোট্টুর গায়ে হাত বুলিয়ে আদর করতে এলে ছোট্টু তা মোটেই পছন্দ করে না। জোরে জোরে মাথা নাড়ে আর চিহি করে ডেকে ওঠে। ঘোড়ার দেখাশুনো ছাড়াও এ বাড়ির আরও অনেক কাজ করতে হয় বদনকে। বদনের কাছে ডাক্তারবাবু যে স্বয়ং এক দেবতা। কোনোদিন তিনি বদনকে বকাবকি করেন না। মাস মাইনে ছাড়াও তিনি বদনকে 1 টাকা 2 টাকা বকশিশ দেন। বদনের বাবা সাধুচরণকে সাপে কামড়েছিল। তাকে পর্যন্ত সারিয়ে তুলেছিলেন ভরত ডাক্তার। তার ওষুধের এমন গুণ। এক ঝড় জলের রাতে ক্ষত বিক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন ভরত ডাক্তার। তার গায়ের জামা ছেঁড়া, মুখে ফালা ফালা দাগ, সেখান থেকে রক্ত পড়ছে। ফুলে গিয়েছে একটা চোখ, সোনালি ফ্রেমের চশমাটাও নেই। কি হয়েছে, কি হয়েছে? ডাক্তারবাবু একেবারে চুপ। বউ ছেলে মেয়ে কারোর প্রশ্নেরই তিনি জবাব দেন না। পোশাক বদল করে শুয়ে পড়েন। কিছু খাবারও খেলেন না সেদিন। এরপর 2 দিন ডাক্তারবাবু ওই একই রকম রইলেন। কোনো কথা বলেন না, রোগীও দেখতে বের হন না। অবশ্য ঝড় বৃষ্টি চলছেই। পাড়া প্রতিবেশীরা দেখা করতে এলো অনেকেই। ডাক্তারবাবু কথা বলছেন না বলে কেউ কিছু জানতেও পারল না। তখন কেউ কেউ বলতে লাগলো, ডাক্তারবাবুকে ডাকাত ধরেছিল নিশ্চয়ই। তাতে কয়েকজন বলল, যা, তা হতেই পারে না। এ তল্লাটের সবাই ডাক্তারবাবুকে ভালোবাসে। ডাক্তাররাও তাকে দেখলে প্রণাম করে। কতদিন তিনি কত রাতে বাড়ি ফিরেছেন, কখনো তো কিছু হয়নি। আর কজন বলল, তাহলে নিশ্চয়ই ভূতে ধরেছিল। ডাক্তারবাবু চিকিৎসা করলেও তো কেউ কেউ ভূত হয়। সেরকম কোনো ভূত যদি রেগে থাকে। তা শুনে আর একজন বলল, আরে কি যে বলো, কেউ মরলেও মরতে মরতে ভাবে ডাক্তারবাবু যথাসাধ্য করেছেন। নেহাত আয়ু ফুরিয়ে গিয়েছে, তাই মরতে হলো। ডাক্তারবাবুর উপর রাগ করবে কেন? তাছাড়া 3-4 দিনের মধ্যে তো এই তল্লাটের কেউ মরেনি।
এইসব তর্কাতর্কিতে আসল ব্যাপারটা আর বোঝা গেল না। তৃতীয় দিনে ডাক্তারবাবু বিছানা ছেড়ে বারান্দায় বসে রইলেন কিছুক্ষণ। উঠোনের এক পাশে একটা গোয়াল ঘর, তার পাশে একটা আস্তাবল। সেখানে বদন দলায় মলায় করছে ঘোড়াটাকে। একসময় ডাক্তারবাবু হাতছানি দিয়ে ডেকে বললেন, এই শোন বদন, এদিকে আয়। বদন কাছে এসে প্রণাম করে উবু হয়ে বসল। ডাক্তারবাবু বললেন, বদন রে, আমি আর বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুদিন ঘনিয়ে এসেছে। তা শুনে বদন দারুণ চমকে উঠে বলল, একই কথা বলেন কর্তা, আপনি কত মানুষকে চিকিৎসা করে বাঁচাচ্ছেন, আপনি নিজের দুফোঁটা ওষুধ খেলেই তো সেরে উঠবেন, আপনি মরবেন কেন? ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরে, ডাক্তাররা নিজেদের চিকিৎসা করতে পারে না, ডাক্তারদেরও মরতে হয়। আমি বুঝে গিয়েছি, আমার দিন ঘনিয়ে এসেছে। তা শুনেই বদন ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে শুরু করে দিল। ডাক্তারবাবু বললেন, আমার কয়েকটা কথা মন দিয়ে শোন। আমি মরে গেলে তোকে বোধহয় আর এ বাড়িতে কাজে রাখবে না। আমার ছেলেরা তোকে পছন্দ করে না। তা তুই অন্য বাড়িতে কাজ পেয়ে যাবি। কিন্তু আমার ঘোড়াটার কি হবে বলতো? বদন চোখ মুছে বোকার মতো বলল, আপনার ঘোড়া ছোট্টু, তার কি হবে? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ রে, আমার ছেলেরা ছোট্টুকেও পছন্দ করে না, ওকেও রাখবে না, বিক্রি করে দেবে। বদন বলল, বিক্রি করে দেবে, তারপর? ডাক্তারবাবু বললেন, বিক্রি করে দিলে কে কিনবে জানি না। যদি কোনো গাড়িওয়ালাকে দেয়, সে গাড়ির সঙ্গে জুড়ে দিয়ে রোজ চাবুক মারবে। তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। ছোট্টু আমার কত সার্ভিস দিয়েছে। বদন, ছোট্টুকে আমি তোর হাতে দিয়ে যাব, তুই আগের মতোই ওর দেখাশোনা করবি। প্রতিজ্ঞা কর, তুই ওকে কোনোদিন বিক্রি করে দিবি না। বদন প্রথমে আনন্দে ডগমগ হয়ে বলল, কর্তা, ছোট্টু আমার কাছে থাকবে? আহা, কি ভালো, কি ভালো! কোনোদিনও ওকে বিক্রি করব না, তাহলে আমার পাপ হবে। দিন সত্যি করছি, কোনোদিন ওকে বেচব না। তারপর সে মুখ শুকনো করে বলল, কিন্তু কর্তা, আমি গরিব মানুষ, আমি একটা ঘোড়া পালবো কি করে? অন্য বাড়িতে চাকরি করলে কি করে ওর দেখাশোনা করব? ছোলা আর বিচালি কেনার পয়সাই বা পাবো কোথায়? ডাক্তারবাবু বললেন, তাও তো কথা বটে, গচ্চা তো আছেই। ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করে যাব, যাতে তুই মাসে মাসে কিছু টাকা পাবি। পরদিনই মারা গেলেন ডাক্তারবাবু, একেবারে জলজ্যান্ত অবস্থায়। রাত্রিরে ঘুমিয়েছিলেন, সকালবেলা আর জাগলেন না। বদনের জন্য
ডাক্তারবাবু কি ব্যবস্থা করে গেলেন তা জানা গেল না। বোধহয় তিনি সময় পাননি। শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পরে ডাক্তারবাবুর স্ত্রী বদনকে বললেন, কাল থেকে আর তোকে আসতে হবে না, আমরা কম টাকায় অন্য লোক রাখব। তুই বুড়ো হয়ে গিয়েছিস, তোকে দিয়ে আর চলছে না। বদন গিন্নিমাকে প্রণাম করে ছোট্টুকে নিয়ে বাড়ি চলে গেল। পরদিন সকালেই ডাক্তারবাবুর ছেলে সুধীর বদনের বাড়িতে এসে খুব চেঁচামেচি লাগিয়ে দিল। সে বলল, তুই কোন সাহসে আমাদের ঘোড়া নিয়ে চলে এলি? হ্যাঁ, তুই একটা চোর, তোকে পুলিশে দেওয়াই উচিত। নেহাত পুরনো লোক বলে দিচ্ছি না। বদন যতই বলে ডাক্তারবাবু ঘোড়াটা তাকেই নিতে বলেছেন, তা সুধীর শুনতেই চায় না। সে জোর করে ছোট্টুকে নিয়ে চলে গেল। বদন কোনো বাধাই দিল না। সন্ধেবেলায় ফিরে এলো ছোট্টু। বদনের বাড়ির কাছে এসে চি করে ডাকল। দুদিন পরে সুধীর এসে আবার অনেক গালাগালি করে ফিরিয়ে নিয়ে গেল ছোট্টুকে। এবার সে ছোট্টুকে বিক্রি করে দিল কলিমুদ্দিন মিয়ার কাছে। কলিমুদ্দিনের দুখানা ঘোড়ার গাড়ি আছে। তার মধ্যে একটা ঘোড়ার মার খেতে খেতে খুব কাহিল অবস্থা। সেখান থেকেও পালিয়ে এলো ছোট্টু। সে যেন ঠিক জানে ডাক্তারবাবুর মনের কথা। কলিমুদ্দিন মিয়া যখন জানতে পারল যে ঘোড়াটা ফিরে গিয়েছে বদনের কাছে, তখন সে কিন্তু রাগারাগি করল সুধীরের ওপরেই। বদনের কি দোষ? সে তো ঘোড়া চুরি করে আনেনি। ঘোড়া নিজে থেকে বাড়ি চলে এলে সে কি করবে? চারিদিকে রটে গেল ডাক্তারবাবুর ঘোড়া বদন ছাড়া আর কারও বাড়িতেই থাকবে না। তাহলে আর এ ঘোড়া কে কিনবে? তারপর থেকে ছোট্টু রয়ে গেল বদনের কাছে। কিন্তু সে গরিব মানুষ, ঘোড়া দিয়ে কি করবে? অন্য একটা বাড়িতে সে কাজ পেয়েছে, সেখানে সারাদিন খাটতে হয়। ঘোড়ায় চড়ার সময়ই সে বা পাবে কখন? দূরে ঘোড়ায় চড়ে সে যাবেই বা কোথায়? একদিন ভোরবেলায় ঘোড়াটা নিয়ে বেরোলে মাঠের লোকেরা তাকে দেখে, ঠাট্টা করে। কেউ কেউ চেঁচিয়ে বলে, কিরে বদন, ঘোড়ায় চেপে যুদ্ধ করতে যাচ্ছিস নাকি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কেউ বলে, এই রে, গরিবের ঘোড়া রোগ হয়েছে। দিনের বেলা আর সে ঘোড়া নিয়ে বেরোয় না, কোনো কাজেই লাগে না। তাও তো ঘোড়াকে খাওয়াতেও হয়। ঘাস কাটার সময় সে পায় না। ছোলা টোলা কিনতেও তো পয়সা লাগে। কিন্তু সে ডাক্তারবাবুর সামনে প্রতিজ্ঞা করেছে, ঘোড়াটার কখনো অযত্ন করবে না। মহা মুশকিল। বদনের ছেলে নেই, আছে দুটি মেয়ে আর বউ। তারা তো জানেই না কি করে ঘোড়ার যত্ন নিতে হয়। বদনই রাত্রিরে ফিরে এসে ছোট্টুকে দলাই মলাই করে।
নিজেরা আধ পেটা খেয়েও ছোট্টুকে খেতে দেয়। ঘাস বিচালির বদলে ছোট্টুকে ভাত কিংবা রুটি দিলেও দিব্যি খেয়ে নেয় সে। তাকে বেঁধে রাখা হয় না, সারাদিন সে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে, দূরে কোথাও যায়ও না। মাঝে মাঝে বদন ছোট্টুর সঙ্গে কথাও বলে। ছোট্টুও যেন বুঝতে পারে সব কিছু। বদন তার ঘাড়ে চাপ্পড় মেরে বলে, ওরে ছোট্টু রে, আমি তোকে ঠিক মতো যত্ন করতে পারি না, আমরা যে বড় গরিব। ছোট্টু মুখ দিয়ে ফুর্র শব্দ করে, যেন এইটুকু আদর পেয়েই সে খুব খুশি। একদিন বদন ভাবল, বেশ রাত্রিরে ছোট্টুকে নিয়ে কোথাও ঘুরে এলেই তো হয়। রাত্রিরে তো কেউ দেখতে পাবে না, কেউ ঠাট্টাও করবে না। তাছাড়া ঘোড়ার মতো একটা প্রাণীকে তো মাঝে মাঝে ছোটানোও দরকার। দৌড়াদৌড়ি না করলে ঘোড়ার পায়ে বাত হয়। ছোট্টুর পিঠে জিন পরিয়ে বদন চেপে বসল। সঙ্গে সঙ্গে ছোটা শুরু করলো ছোট্টু, মনের আনন্দে। প্রথমে আস্তে, তারপর বেশ জোরে। আকাশ পরিষ্কার, ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে ঘোড়া ছোটাতে ভারী আরাম। বদনের মনে হলো সে যেন পদন ভুঁইমালির মতো একজন সাধারণ এলেবেলে মানুষ নয়, সে একজন সেনাপতি, হাতে তলোয়ার নেই, এই যা। বদন ভেবেছিল সে শুধু গ্রামের চারপাশটা ঘুরে আসবে, কিন্তু খানিক বাদে সে ফিরতে চাইলেও ছোট্টু ফিরবে না। সে ছুটতে লাগলো আপন খেয়ালে, বেশ জোরে। বদন তাকে থামাতেই পারছে না। দুখানা গ্রাম ছাড়িয়ে ছোট্টু এসে থামল একটা বড় বাড়ির সামনে। দুপা তুলে চি করে ডাকলো। সে ডাক শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লোক অবাক হয়ে বলল, ডাক্তারবাবুর ঘোড়া? ওমা, ডাক্তারবাবু এসেছেন, ডাক্তারবাবু। আসুন আসুন, আমাদের রতনের খুব জ্বর। আপনি কি করে জানলেন? সেদিনের আকাশ মেঘলা, বাইরেটা বেশ অন্ধকার। ঘোড়ার পিঠে কে বসে আছে তা বোঝা যায় না। অন্য লোকটি বলল, যা, ডাক্তারবাবু তো স্বর্গে গিয়েছেন, তিনি কি করে আসবেন? এ অন্য কেউ। বদন তখন কাঁপা কাঁপা গলায় বলল, বাবুরা, আমায় মাফ করবেন, আমি বদন ভুঁইমালি। ডাক্তারবাবুর ঘোড়াটা আমার কাছে এখন থাকে। একজন বলল, ও তাই বলো, তা তুমি এখানে এলে কি জন্য? কিছু দরকার আছে? বদন বলল, আজ্ঞে না, এধার দিয়ে যাচ্ছিলাম, ঘোড়াটা এইখানেই একবার থামলো। অন্যজন জিজ্ঞেস করল, আমাদের রতনের ধুম জ্বর, এত রাতে ডাক্তার বদ্যি কোথায় পাবো? তুমি কি চিকিৎসার কিছু জানো? তুমি তো ডাক্তারবাবুর সঙ্গে ছিলে। বদন জিভ কেটে বলল, বাবু, আমি মুখ্যু সূক্ষ্ম মানুষ,
ওষুধ বিশুধের কিছুই জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের বাড়ির ছেলে তাড়াতাড়ি সেরে উঠুক। ছোট্টু এবার ছটফটিয়ে উঠল, উল্টো দিকে মুখ ফিরিয়ে শুরু করলো দৌড়। সোজা বদনের বাড়ি। এর দুদিন পর আবারও ঠিক ওই রকম ব্যাপার হলো। বেশ রাত্রিরে বদন ছোট্টুর পিঠে চাপতেই সে ছুটতে লাগলো আপন খেয়ালে। এবারে গিয়ে থামল অন্যদিকের একটা গ্রামের একটা বাড়ির সামনে। এ বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ। কেউ বুঝি মারা গিয়েছে? ভয় পেয়ে বদন কাঁপা গলায় বলল, এ কোথায় এলি রে ছোট্টু? চল চল, ফিরে চল। ছোট্টু মুখ দিয়ে ফর শব্দ করল। এই বাড়ি থেকেও একজন লোক বেরিয়ে এসে খুব অবাক হলো। ভরত ডাক্তারের ঘোড়াকে অনেকেই চেনে। ডাক্তারবাবুকে নিয়ে এ বাড়িতেই আগে এসেছে কয়েকবার। আজ সেই ঘোড়ার পিঠে কে? বদন হাত জোড় করে বলল, আমায় মাফ করবেন বাবু, আমি অতি সামান্য লোক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। লোকটি বলল, আমার মেয়ে মায়ারানীর ভেদ বমি শুরু হয়েছে সন্ধে থেকে, এখন তখন অবস্থা। ডাক্তারবাবুর ঘোড়ায় চাপো। তুমি কি চিকিৎসার কিছু জানো নাকি? এখানেও লজ্জা পেয়ে সে বলল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওসব কিছুই জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে সেরে উঠবে। তৃতীয়বার মাঝরাত্রিরে ছোট্টু বদনকে নিয়ে এলো আর একটা বাড়ির সামনে। এটা বেশ বড় বাড়ি, কোনো জমিদার টমিদারের হবে বোধহয়। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তারাও বদন ডাক্তারের ঘোড়াটাকে চেনে। যে এখন ঘোড়াটা চালাচ্ছে তাকে চেনে না। একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কে হে? তুমি বুঝি এই ঘোড়াটা কিনেছ? বদন বলল, আজ্ঞে না, ঘোড়া কিনবো সে সামর্থ্য আমার কোথায়। আমি অতি গরিব লোক, ডাক্তারবাবু এ ঘোড়াটা আমায় দিয়ে গিয়েছেন। লোকটি কপালে হাত ঠেকিয়ে বলল, আহা, ডাক্তারবাবু ছিলেন অতি মহৎ মানুষ। শেষবার তো এ বাড়িতেই ছোট কর্তার চিকিৎসা করতে এসেছিলেন। সেই রাতেই তিনি ফেরার সময় ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলেন। লোকে বলে শ্মশানতলায় একটা বটগাছের ডাল নেমে এসে ওকে খুব মেরেছিল। লোকে তো কত কথাই বলে, অমন একজন মানুষকে একটা গাছ মারবে কেন? হয়তো ঝড়ে গাছের একটা ডাল ভেঙে পড়েছিল মাথায়। যাই হোক, তুমি যে আজই এই সময় এলে, তুমি কি কোনো খবর পেয়েছ? বদন হাত জোড় করে বলল, আজ্ঞে না, কিসের খবর? লোকটি বলল, আমার মাতৃদেবী আজ চলে যাচ্ছেন, এখন তখন অবস্থা। কবিরাজ বদ্যিরা সব জবাব দিয়ে দিয়েছেন। সারা দিন ধরে অজ্ঞান, শুধু শ্বাস আছে একটু একটু। তোমাকে দেখে ভাবলাম তুমি বুঝি কোনো ওষুধ এনেছো।
এখন তো আর কোনো আশা নেই, যে যা বলছে তাই শুনছি। বদন অন্য দিনের মতো কাঁচুমাচু মুখে বলল, আগে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওষুধের কথা কিছুই জানি না। বাড়ির সামনের উঠোনে একটা খাটের উপর শুইয়ে রাখা রয়েছে বৃদ্ধাকে। একজন তার মুখে গঙ্গা জল দিচ্ছে। বদন ঘোড়া থেকে নেমে সেই খাটের পাশে হাঁটু গেড়ে বসল। তার মনে পড়ল নিজের মায়ের কথা। চোখে জল এসে গেল। কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, ভালো করে দাও, ভালো করে দাও। ফেরার পথে সে রাতে বদন বকুনি দিতে লাগলো ছোট্টুকে। ছোট চাপড় মেরে সে বলল, তুই এটা কি করিস ছোট্টু? শুধু শুধু আমাকে একজন রোগীর বাড়িতে নিয়ে আসিস। মানুষের রোগ ভোগের কষ্ট দেখতে কি ভালো লাগে? আমার কষ্ট হয়, আর আমি রাত্রিরেও তোকে নিয়ে বেরোবো না। দুদিন বাদে এক আশ্চর্য ঘটনা ঘটল। ঘোড়া ছুটিয়ে একজন এলো বদনের বাড়িতে। তিনি পুলিশের দারোগা। এ তল্লাটে জমিদার, ম্যাজিস্ট্রেট, দারোগারাই তো ঘোড়া হাঁকান। বদনের মতো গরিব লোকের তো ঘোড়া থাকার কথা নয়। বদনকে ডেকে বললেন, ডাক্তারবাবু তাঁর এই ঘোড়াটা তোমাকে দিয়ে গিয়েছিলেন? বদন বলল, আজ্ঞে, সে কথাটা শুধু ভগবান জানেন। ডাক্তারবাবু তো আর কাউকে কিছু বলে যাননি। কেউ যদি অবিশ্বাস করতে চায়, আমি নিরুপায়। দারোগা বললেন, তুমি ঘোড়া নিয়ে কি করবে? বিক্রি করে দাও না কেন? বদন বলল, আমি বিক্রি করতে পারবো না। ডাক্তারবাবুর কাছে প্রতিজ্ঞা করেছি। তবে কেউ যদি জোর করে নিয়ে যেতে চায়, আমি আর কি করে বাধা দেব? এ ঘোড়া কিন্তু অন্য কারো কাছে থাকতে চায় না। দারোগা বললেন, হুঁ, বাধা নেই তো দেখছি। শোনো বদন, তুমি যে সে রাতে জমিদার মুরারি চৌধুরীর বাড়িতে গিয়েছিলে, কেউ তোমাকে খবর দিয়েছিল? বদন বলল, আমি সামান্য মানুষ, আমায় কে খবর দেবে? কেনই বা খবর দেবে? দারোগা বললেন, বড় ডাক্তারকে যেই কল দিত, রাত বিরেত হলেও তিনি ঠিক যেতেন। তুমি গিয়েছিলে কেন? বদন বলল, তাও জানি না হুজুর, ঘোড়াটাই আমাকে ওখানে নিয়ে গেল। দারোগা ঘোড়াটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, এর মধ্যে এক তাজ্জব ব্যাপার ঘটেছে। ও বাড়ির বুড়ি মায়ের তো সেদিন মরণ একেবারে ঘনিয়ে এসেছিল। কবিরাজি চিকিৎসায় কোনো কাজ হয়নি। দু একজন বলেছিল, ভরত ডাক্তার বেঁচে থাকলে হয়তো কিছু একটা করতে পারতেন, কিন্তু তিনি তো আর নেই। এর কিছু পরেই ভরত ডাক্তারের ঘোড়া নিয়ে তুমি উপস্থিত হলে সেখানে। তারপর 2 ঘন্টা যেতে না যেতে বুড়ি চোখ মেললেন। আজ তো তিনি নিজেই স্নান করতে গেলেন পুকুর ঘাটে, একেবারে সুস্থ। তোমাদের দেখেই নাকি এমনটা হয়েছে,
নইলে তো কোনো ক্রমেই বাঁচার কথা নয়। সেই জন্যে জমিদার বাবু তোমাকে আর ওই ঘোড়াকে 50টা টাকা উপহার পাঠিয়েছেন। বদন চক্ষু চড়ক গাছ তুলে বলল, 50 টাকা? সে তো আমি কখনো একসঙ্গে দেখিনি। শুধু তাই নয়, এরপর জানা গেল আর যে দুটো বাড়িতে ছোট্টু নিয়ে গিয়েছিল বদনকে, সে দু বাড়ির রতন আর মায়ারানীও সেরে উঠেছে একেবারে। তারাও কিছু টাকা পাঠালো। চারিদিকে রটে গেল ভরত ডাক্তার বেঁচে না থাকলেও এখনো তিনি চিকিৎসা চালাচ্ছেন। অনেক বাড়ি থেকে এখন বদন আর ছোট্টুর ডাক পড়ে। ইচ্ছে থাক বা না থাক, বদনকে যেতেই হয়। সে ওষুধ দেয় না, শুধু প্রার্থনা করে, তাতেই অনেক রোগী সেরে ওঠে। যে কয়েকজন সারছে না, তাদের বাড়ির লোক ধরে নেয় তাদের আয়ু একেবারে ফুরিয়ে গিয়েছে। আয়ু না থাকলে ডাক্তার কি করবে? ওইসব বাড়ি থেকেই বদন এখন 1 টাকা 2 টাকা কিংবা লাউ কুমড়ো কিংবা ছোট্টুর জন্য ঘাসের বস্তা পায়। ভরত ডাক্তার বদনকে যে কথা দিয়েছিলেন, সে কথা তিনি রেখেছেন।